আমাদের গ্রামাঞ্চলে একটি কথা আছে, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়া। অর্থাৎ আমার ঘরে আগুন লেগেছে, সেখানে এসে আমার প্রতিবেশীরা আলু পুড়তে দিচ্ছেন, আমার সর্বনাশ হচ্ছে, আর তারা সেখানে আলু পোড়া দিয়ে সে আলু পোড়া খেতে চাচ্ছেন। ওসমান হাদির উপরে গুলি বর্ষণ হলো। ওসমান হাদি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রেখে কিছু রাজনৈতিক আগাছা পরগাছা তাকে অবলম্বন করে সেখানে আলু পোড়া দিয়ে তারা খেতে চেয়েছে। নীলক্ষেতের ভিপি এখানে বেশ অগ্রণী ভূমিকা রেখেছে, বৈপ্লবিক ভূমিকা রেখেছে। উনি ঘোষণা দিয়ে দিয়েছে এর জন্য দায়ী হচ্ছে মির্জা আব্বাস। মাত্র কয়েক মিনিটের মধ্যে উনি জেনে গেছে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থার দায় দায়িত্ব হচ্ছে এই নীলক্ষেতের ভিপি। নীলক্ষেতের ভিপির কাছে সমস্ত তথ্য চলে এসেছে এবং ঘণ্টাখানেকের মধ্যে উনি ওনার লোকজন নিয়ে হাজির হয়ে গেলেন ঢাকা মেডিকেল কলেজে, যেখানে মির্জা আব্বাস গেলেন এমন একটি হৃদয় বিদারক বিষয়কে সমবেদনা জানাতে। সেখানে উনি ঘোষণা দিয়ে বসলেন এর জন্য দায়ী হচ্ছে মির্জা আব্বাস। ওনাকে যত প্রকারের অপদস্থ করার, অপমান করার, বেজ্জতি করার তা করলেন হচ্ছে নীলক্ষেতের ভিপি। নীলক্ষেতের ভিপি ঢাকাকে অচল করে দিতে চাইলেন, উনি অভ্যুত্থানের ঘোষণা দিয়ে দিলেন মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। আর তার পরবর্তীতে কয়েক ঘন্টার মধ্যেই নানা রকম ভিডিও ফুটেজের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী যখন হাজির করলেন তথ্য প্রমাণ যে এর জন্য দায়ী হচ্ছে বিশেষ একটি নিষিদ্ধ সংগঠন এবং তার নেতা কর্মীরা, তখন এই নীলক্ষেতের ভিপির নির্লজ্জ বেহায়া এই মানুষটি একবারও দুঃখ প্রকাশ করলেন না, একবারও ক্ষমা প্রার্থনা করলেন না মির্জা আব্বাসের কাছে যে আমি ভুল করেছি, এটা আমার ভুল হয়েছে। আসলে দুঃখ প্রকাশ করা তো সেই মানুষই করতে পারে যার ভিতরে জ্ঞান আছে, যে শিক্ষিত, যে জ্ঞানী, যার ভিতরে উপলব্ধি আছে যে আমি ভুল করেছি। এদের কি কখনো ভুল বুঝার সেই বোধটুকু আছে? তারা তো জন্মের পর থেকে একের পর এক ভুল করেই আসছে। বাংলাদেশের এই 54 বছরে তারা ভুল করেই যাচ্ছে একের পর এক। সেই যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়া, তারপরে এক সপ্তাহ নানা ঘটনা প্রবাহে নানা চিত্রনাট্য তারা তৈরি করেছেন। এটা অনুমিতই হচ্ছিল, ডাক্তাররা বলছিলেন যে ওসমান হাদি যদি জীবিত ফিরে আসে সেটি হবে একটি বিরল ঘটনা মেডিকেল সায়েন্সের ইতিহাসে। বৃহস্পতিবারে যখন মধ্যরাতে ঘোষণা আসলো ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন, তারপরে তাদের নাটকের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটালেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের কর্মী বাহিনীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অমুক জায়গায় হামলা করো, তমুক জায়গায় আগুন ধরিয়ে দাও, তমুক জায়গার ইট খুলে নাও, এবং তার সাথে সাথে সেই পাকিস্তানি খান সেনাদের ঔরস সন্তান তিনিও ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, ভিডিও দিয়ে এগুলোকে উস্কে দিয়েছেন। দেশের প্রধানতম দুটি সংবাদ মাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোতে তারা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে সেখানে এক নারকীয় অবস্থা তৈরি করেছেন। দেশের একটি প্রধানতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান উদীচীতে তারা হামলা চালিয়েছেন, তারা ছায়ানটে হামলা চালিয়েছেন, আরও বহু জায়গায় তারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন। কিন্তু সেখানে নির্লিপ্ত ভূমিকা রেখেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। মনে হচ্ছে যেন তারা এই নাটকের খুব উৎসাহী দর্শক, তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো প্রয়োজন নেই এখানে কোনো ভূমিকা রাখার। নুরুল কবির সাহেব প্রবীণ এই ব্যক্তিটি সবসময় দেশের গণতান্ত্রিক সমস্ত আন্দোলনে তার উচ্চস্বর রেখেছেন। এরকম একটি ঘটনায় উনিও সেখানে উপস্থিত হয়েছেন এদেরকে নিবৃত্ত করার জন্য এবং প্রশাসনকে সক্রিয় করার জন্য, প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য। উনি বিভিন্ন উপদেষ্টাকে ফোন করেছেন, অসংখ্য উপদেষ্টা ওনার ফোন ধরেছে, কিন্তু তারা কোনো ভূমিকা রাখেনি। উনি স্পষ্টতই বলেছেন যে আমি গত 15 মাসেও এত মন্ত্রীদের সাথে কথা বলিনি, সেই ঘণ্টাখানেকের মধ্যে আমি যতজনের সাথে কথা বলেছি, তারা কেউ এখানে ভূমিকা রাখার জন্য যথেষ্ট কোনো তৎপরতা দেখাননি। তার মানে হচ্ছে আমরা যেটা বলে আসছিলাম
যে ইউনূস সরকার এসেছেন, উনি যতভাবে পারেন নিজেকে ব্যর্থ প্রমাণ করতে এবং এই দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে, তাই হয়েছে। যেখানে নুরুল কবিরের উপরে হামলা হচ্ছে, তার গায়ে হাত দেওয়া হচ্ছে, তাকে নিগৃহীত করা হচ্ছে, সেখানে পুলিশ দূরে দাঁড়িয়ে থেকে তারা তামাশা দেখছে। তাদের উপদেষ্টারা নুরুল কবিরের ফোন পেয়েও সেখানে তারা কোনো ভূমিকা রাখছে না। এই যে ঘর পোড়া এবং সেখানে আলু পোড়া খেয়ে সেই গুপ্ত বাহিনী, সেই গুপ্ত সংগঠন যেই মজা লুটেছে, তার সমস্ত দায় দায়িত্ব এসে পড়েছে আমাদের এই ইউনূস সরকারের কাঁধে। উনি এদেরকে উৎসাহ দিচ্ছেন, উনি এদেরকে মদদ দিচ্ছেন। ঠিক একই সময় ময়মনসিংহের ভালুকাতে ঘটে গেল আরও একটি নারকীয় ঘটনা, আরও একটি পৈশাচিক ঘটনা। সেখানেও প্রশাসন নির্লিপ্ত, নির্বিকার। সনাতন ধর্মাবলম্বী এক যুবক নাকি ধর্ম অবমাননা করেছেন, এই গুজব রটিয়ে দিয়ে সেই ছেলেটি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কিছু উচ্ছৃঙ্খল মানুষ যে তাকে সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে বেদম প্রহার করে মৃত্যু নিশ্চিত করে তারপর তাকে গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কি বীভৎস, কি নির্মমতা, কি নিষ্ঠুরতা! তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে? ইসলামের কোথায় তারা পেয়েছে এইভাবে কোনো মানুষকে হত্যা করা যায়, এইভাবে কোনো মানুষের হত্যা জায়েজ করা যায়? কোথায় পেয়েছে? নবীজি তার শত্রুর বাড়িতে যে শত্রুর সাথে দেখা করে তার মঙ্গল কামনা করে এসেছেন, আর সেই নবীর অনুসারী দাবি করছেন আপনারা? এরকম একটি মানুষকে, চলজন্ত এক যুবককে ধরে এনে তাকে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারপর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। প্রশাসন নির্বিকার, আমাদের সরকার নির্বিকার, কোনো ভূমিকা পালন করেনি এই ছেলেটিকে উদ্ধারের জন্য, কোনো ভূমিকা পালন করেনি এই ছেলেটিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। তার মৃত্যু হওয়ার পরে এখন কতজনকে ধরে এনে ভিডিও দেখাচ্ছে যে আমরা খুব ভূমিকা রেখেছি। এগুলোই হচ্ছে সেই গুপ্ত বাহিনীর কাজ, যারা গত 54 বছর ধরে আমাদের দেশকে তিলে তিলে অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছে। এই হচ্ছে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার এই সংগঠন, যারা লুঙ্গির নিচে লুকিয়ে থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। এই হচ্ছে সেই গুপ্ত দলের কাজ, এবং এই গুপ্ত দলেরই অংশ হচ্ছে সরকারের একটি অংশ। সরকারের ভেতরে থেকে গুপ্ত রাজনীতিকে উৎসাহিত করে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে তাদের যে উৎসাহ, আঙুল বাঁকা করে অনেক ঘি খাওয়ার তাদের যে উৎসাহ, এবং নির্বাচনকে বানচাল করার তাদের যে উৎসাহ, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে আছে এই গুপ্ত বাহিনী, এই গুপ্ত সংগঠন।